আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আজকে আমাদের যে টপিকটা সেই বিষয় নিয়ে প্রথমে বলার আগে বলে রাখি যে টপিকটা অনেক বড় হতে পারে, বাট বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আমরা জানি যে লিনাক্স সম্পর্কে, বাট অনেকেই জানি লিনাক্স কি তা জানি না, বা লিনাক্স কেন ব্যবহার করা হয়, লিনাক্সের ধরনটা কি এটা অনেকেই জানি না। তো সেই সম্পর্কে আলোচনা করব। তো আলোচনা করার আগে জাস্ট আমি কিছু লিনাক্স সম্পর্কে কিছু তথ্য, আমি ইনফরমেশন লিখে রেখেছি, সেগুলো সম্পর্কে আলোচনা করে দেন আমি লিনাক্সটা ইনস্টল করতে হয় কিভাবে, লিনাক্সটা কি সে সম্পর্কে জানাবো। তো আমি একটা ডকুমেন্টে লিনাক্স সম্পর্কে লিখে রেখেছি অনেক কিছুই। তো আগে জাস্ট আমি দেখেন, লিনাক্সটা হচ্ছে এটা, আর এটার ইন্টারফেস হয় এটা, যখন লিনাক্স ইনস্টল করা হয় তখন এটা। তো লিনাক্সটা আসলে কি? লিনাক্সটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমটা আমরা যেমন উইন্ডোজে ব্যবহার করে থাকি, সেম আপনার এটা লিনাক্সও এটা অপারেটিং সিস্টেম উইন্ডোজের মতোই। বাট উইন্ডোজে দেখা যায় যে অনেক কিছু আপনার রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু করার ক্ষেত্রে আপনি যে কোনো রেজিস্ট্রি এডিটর অথবা আপনার দেখা যাচ্ছে যে যেগুলো সাইট আর্কিটেকচার সাইটগুলো আপনার মানে ডেভেলপ করতে পারেন না। বাট লিনাক্স কিন্তু ওপেন সোর্স, লিনাক্স আপনাকে সেই অনুমতি দিয়েছে, তাদের যে আর্কিটেকচার সাইটটা আছে, ডেভেলপারের যে সিস্টেমটা আছে সেটাও আপনি পরিবর্তন করতে পারবেন, এবং এটা সবচেয়ে বেশি সিকিউর থাকে। আপনি এই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করার ক্ষেত্রে কি উপকারিতা আসতে পারে, বা কি এই অপারেটিং সিস্টেমটা কেন ব্যবহার করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন এখানে বলছি কি লিনাক্সটা কি। লিনাক্স একটি ওপেন সোর্স মানে স্বাধীন অপারেটিং সিস্টেম, যেটাকে ফ্রিডম অপারেটিং সিস্টেম বলা হয়। এটি একটি সংগ্রহমূলক কর্মতালিকা, ড্রাইভার টুল, ওয়ার্ক স্টেশন, সার্ভার, নেটওয়ার্ক উপকরণ এবং অন্যান্য সম্পর্কিত সফটওয়্যার সরবরাহ। লিনাক্স কার্নেল অনেকগুলি ডিভাইসের সমর্থন করে, যেমন প্রসেসর, মেমোরি, স্টোরেজ ডিভাইস, নেটওয়ার্ক কার্ড, প্রিন্টার, ওয়েবক্যাম এবং অন্যান্য। এটি নানা ধরনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন ডেস্কটপ সিস্টেম, সার্ভারের জন্য ব্যবহার করা হয়, এমবেডেড ডিভাইস, আদার্স কোনো যে ডিভাইসগুলো আছে ডিভাইসের জন্য ব্যবহার করা হয়, স্মার্টফোন আমরা যেটা হাতে ব্যবহার করে থাকি এটাও লিনাক্সের অপারেটিং সিস্টেম, ট্যাবলেট, তারপরে রাউটার, গেমিং কনসোল, টেলিভিশন, স্টেপ বক্স, আর অনেক কিছু। এগুলো অনেক কিছু থাকে যেগুলো বেশিরভাগই আমরা লিনাক্সের সাথে সম্পর্কিত। আমরা যে মোবাইলটা ব্যবহার করি সেই মোবাইলটার অপারেটিং সিস্টেমটাও লিনাক্সের সাথে সম্পর্কিত, বাট আমরা জানি না। তো লিনাক্সটা খুবই ইজি ওয়েতে, মানে আপনার ইউজার ফ্রেন্ডলি সবচেয়ে বেশি লিনাক্সটা ব্যবহার করা যায়। আর লিনাক্সের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো প্রোডাক্ট নিয়ে একটু বলি। যেমন সবচেয়ে বেশি জনপ্রিয় প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্ট আছে, সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে উবুন্টু, তারপরে লিনাক্স মিন্ট, তারপরে ডিভাইন, তারপরে হচ্ছে ক্যান্ট ওএস, তারপরে ফেডোরা। ক্যান্ট ওএসের মধ্যে রেড হ্যাট এন্টারপ্রাইজ, যেটা লিনাক্স, যেটা আমি ব্যবহার করি, আমার কাছে খুবই ভালো লাগে এবং স্টুডেন্টের ক্ষেত্রেও খুবই প্রযোজ্য। যারা শিক্ষা অর্জন করে লিনাক্স সম্পর্কে তাদের জন্য খুবই ভালো। তো উবুন্টু বেশিরভাগ সার্ভার, ডেস্কটপ এগুলো অপারেটিং সিস্টেমে সহজে ব্যবহার করা হয়। তারপরে লিনাক্স মিন্ট যেটা, সেটা ডেস্কটপ ল্যাপটপ ব্যবহারকারীর মধ্যে খুবই জনপ্রিয়, যারা ডেস্কটপ এবং ল্যাপটপে ব্যবহার করে তাদের জন্য খুবই পরিচিত। তারপরে ডিভেন যেটা, এটা প্রায় অপরিবর্তনীয়, এটা পরিবর্তন হয় না কখনো, মানে প্রত্যেকটা প্রোডাক্টেরই আবার কিছু ভার্সন থাকে। লিনাক্স 8, লিনাক্স রেড হ্যাট 8.4, তারপরে লিনাক্স উবুন্টু, এগুলোর কতগুলো ভার্সন থাকে, প্রত্যেকটার আবার ভার্সন আছে। আর ডিভেন যেটা স্থিতিশীল সুরক্ষিত লিনাক্স ডিস্ট্রিবিউশন বা এন্টারপ্রাইজ ও সার্ভার ব্যবহারের জন্য প্রচুর প্রশংসা পায়। আর ক্যান্ট ওএস যেটা, এটি রেড হ্যাট এন্টারপ্রাইজ এর সমর্থিত স্থিতিশীল সংস্করণ, বা যা বিশাল প্রতিষ্ঠানের জন্য খুবই জনপ্রিয়। এবং বড় বড় যত প্রতিষ্ঠান আছে, বড় বড় যত আইটি ফার্ম আছে, বড় বড় যত দেখা যায় যে প্রোডাক্ট নিয়ে কাজ করে অথবা আইসিটি বিষয় নিয়ে কাজ করে, তারা সবচেয়ে বেশি ইউজ করে লিনাক্স সার্ভার। তো এগুলো কিন্তু আপনি মানে ব্যবহার করার ক্ষেত্রে বুঝতে পারবেন কিভাবে ব্যবহার করা হয়। তো আজকে যারা আমরা লিনাক্স সম্পর্কে জানি না তারা এতটুকু জেনে রাখি, বাট এটা কিভাবে ইনস্টল করতে হবে, কোথা থেকে ইনস্টল করবেন এবং ইনস্টল করার প্রক্রিয়াটি কি সেটা দেখাবো। বাকি বিষয়গুলো আমি পরবর্তীতে ভিডিওর শেষের দিকে আলোচনা করব। এখন আমি এতটুকুই বললাম। আজকে আমি দেখাই লিনাক্স ডাউনলোড করে আপনি ইনস্টল করতে হয়। তো আমি আমার কম্পিউটারে অলরেডি উইন্ডোজ 10 আছে, তো আমি হাইপার-ভি মানে ভার্চুয়ালাইজেশনে মাইক্রোসফট যে হাইপার-ভি আছে সেটাতে আমি ইনস্টল করব লিনাক্স রেড হ্যাটটা। তো রেড হ্যাটটা কীভাবে ইনস্টল করি সেটা দেখি। তো সব যে কোনো একটা ব্রাউজারে যাবেন, একটা ব্রাউজার নেবেন, এখানে আপনি লেখেন
সরি লিনাক্স রেড হ্যাট। আচ্ছা লিনাক্স রেড হ্যাটে যাই তাদের ওয়েবসাইটে। ডাউনলোড করার জন্য যে সাইটে যাবেন সেটা হচ্ছে এই যে ডাউনলোড রেড হ্যাট ইন্টারফেস লিনাক্স, এটাতে ক্লিক করুন। দেন করার পরে এখানে অনেকগুলো ভার্সন থাকবে, তো আপনি কোনটা ইউজ করবেন, কোনটা ডাউনলোড করবেন অনেকে হয়তো জানি না। তো সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম বলি, আপনি যখন স্ক্রল ডাউন করবেন তখন নিচের দিকে গেলে দেখবেন এই যে দেখেন অল ডাউনলোড রেড হ্যাট এন্টারপ্রাইজের যেগুলো বেটা ভার্সনগুলো আছে সেগুলো সবগুলো দেখেন রিলিজ হয়েছে। এটা মার্চ 26 2024 সালের মার্চের 26-এ রিলিজ হয়েছে। এটা হচ্ছে কি 64 বিটের জন্য বুট আইওএসও, এটা সরাসরি আপনার কম্পিউটার থেকে যদি বুট করেন তাহলে। আরেকটা হচ্ছে ডিভিডির মাধ্যমে যদি আপনি হাইপার বিতে দেন, তো আমার তো হাইপার বিতে দিতে হবে। তো সেই ক্ষেত্রে 9.4 না, আমি সরাসরি যেটা 8.4 আছে 8.4টা সেটা ডাউনলোড করছি। এরকম স্ক্রল ডাউন করে নিচে যাবেন তখন দেখবেন এই যে 8.4। তো আমি যেহেতু হাইপার বিতে করবো, সরাসরি বুট থেকে করব না, তো এই ক্ষেত্রে এটা হয়েছিল 2021 সালে। তো এটাকে ডাউনলোড করব। এখন ডাউনলোড করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, সেটা আমি কীভাবে ক্রাইটেরিয়া মেনটেন করি সেটাও দেখাবো। ডাউনলোডে ক্লিক করুন। আচ্ছা আচ্ছা এই যে দেখেন ডাউনলোড ক্লিক করার পরে আপনাকে এখানে তাদের যে ওয়েবসাইট আছে বা তাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলছে, তারপরে আপনাকে ডাউনলোড করার অ্যাক্সেস দিবে। তো সেই ক্ষেত্রে আমার যে মানে মেইল আইডি আছে সেই মেইল আইডি দিয়ে আমি লগ ইন উইথ গুগল দিয়ে আমি লগ ইন করতেছি। আমি যে লগ ইন করেছি দেখেন লগ ইন করার সাথে সাথে আরেকটা আছে, আরেকটা আমার ভিডিওতে আছে সেটা দেখে নেবেন। সেটা হচ্ছে কি আপনি যখন লগ ইন করতে যাবেন তখন আপনি তারা একটি অ্যাকাউন্ট খুলতে বলবে। সেই অ্যাকাউন্টে আপনি স্টুডেন্ট এবং অথবা আপনার কোম্পানি নেম অথবা আপনি যেটাই করেন সেটা একটা সাবমিট করে নেবেন, একটা ফর্ম দিবে। ফর্মটা ফিল আপ করার পরে যখন সাবমিট দিবেন তখন অটোমেটিক এই যে ডাউনলোডের অপশন অনুযায়ী চলে আসবে। এই যে দেখেন ইউর ডাউনলোড শুড শর্ট অটোমেটিক্যালি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ দ্য ডাউনলোড প্লিজ ইউজ দ্য। এখন আমি এর আগে যে অলরেডি ফর্মটা ফিল আপ করেছি যার কারণে আমার সরাসরি চলে আসছে। যখন আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন তখন আপনার এই ধরনের একটা ফর্ম আসবে, যে ফর্মটাতে আপনি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তারপর ডাউনলোডের অপশন অটোমেটিক দিয়ে দিবে। তো আমি ডিরেক্ট লিঙ্কেও চলে যাচ্ছি অথবা ডাউনলোড অপশনে চলে যাচ্ছি। এই যে আমার ডাউনলোড অপশন, এখান থেকে আমি এটা হচ্ছে প্রায় 10 জিবির মতো। তো আমি এটা কোথায় রাখবো, সেক্ষেত্রে আমার চুজ যদি একটা অপশন ক্রিয়েট করে রাখি, সেখানে আমি যদি ডাউনলোড করি দেখেন করলাম। তো এখান থেকে দেখেন বাই ডিফল্ট এটা 2 ঘন্টা 3 ঘন্টা একটু সময় নেবে, আপনার ইন্টারনেটের উপর ভিত্তি করে এটা ডাউনলোডের স্পিড বাড়বে। তো আমি এটা ডাউনলোড সিস্টেমটা দেখেছেন, আপনারা ডাউনলোড করে নেবেন, এভাবে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা ডাউনলোড করছি না, আমার ডাউনলোড করা আছে। জাস্ট এখান থেকে আমি প্রসেসটা দেখিয়ে দিলাম আপনাকে। এখন গেল ইনস্টলটা, আমার ডাউনলোডটা হয়ে গেছে। ধরেন আমি অপারেটিং সিস্টেম এই যে রেড হ্যাট 8.4 এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। এখন এটা ইনস্টল করব। তার আগে আমি আবার এটা নিয়ে একটু আলোচনা করি। সেই আলোচনার প্রেক্ষিতে বলে রাখি, যেমন যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর রেড হ্যাট সম্পর্কে, আমি যে ডাউনলোড করতেছি রেড হ্যাটটা আমি ইনস্টল করব, রেড হ্যাটটা কেন ইউজ করব। দেখেন রেড হ্যাট একটা কোম্পানি, এটাও একটা কোম্পানি যা প্রফেশনাল ওপেন সোর্স, এটাও ওপেন সোর্স সফটওয়্যার লিনাক্স ডিস্ট্রিবিউশন তৈরি করে, এটাও ডিস্ট্রিবিউশন হিসেবে তৈরি করে। সেন্টওয়ার্ক, তারপরে ফেডোরা, রেড হ্যাট এন্টারপ্রাইজ, তারপরে এসব অনেক জনপ্রিয় ডিস্ট্রিবিউটর রয়েছে। রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেম একটি এন্টারপ্রাইজ লেভেল লিনাক্স ডিস্ট্রিবিউশন হিসাবে পরিচিত।
আচ্ছা, এটার কার্যপ্রণালী দেখেন, রেড হ্যাট লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ, স্থিতিশীল, অভিজ্ঞ অপারেটিং সিস্টেম প্রদান করে। মানে কি, আপনি যে লিনাক্স রেড হ্যাটটা ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ সিকিউরিটি এবং এটার স্থায়িত্ব, এবং আপনাকে এটার কাজ করার ক্ষেত্রে অনেক ধরনের অপারেটিং সিস্টেম আপনাকে এক্সপিরিয়েন্স করবে। এবং এটি বড় প্রতিষ্ঠান, যত বড় বড় প্রতিষ্ঠান আছে লিনাক্স সার্ভার কম্পিউটার প্ল্যাটফর্ম, এটি মানে তাদের জন্য, তাদের কাছে খুবই মানে পছন্দনীয়, এবং তারা এটাই ইউজ করে থাকে। উবুন্টুর থেকে এখন রেড হ্যাটটা সবচেয়ে বেশি ইউজ হয়। তো সেই ক্ষেত্রে এটা মানে আপনার এটার হেলথ কনসিয়াস, তারপরে সাপোর্টিং, তারপরে সিকিউরিটি সিস্টেম সবচেয়ে বেশি বেটার রেড হ্যাট, যার কারণে এটা এখন বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, লিনাক্স রেড হ্যাটটা কেন আপনি ব্যবহার করবেন? এক নম্বর হচ্ছে বলে দিই, এক নম্বর কেন ব্যবহার করেন, এটা সবচেয়ে বেশি নিরাপদ আছে, এবং এটার আর্কিটেকচারের সবচেয়ে বেশি যেই কোডিং সিস্টেমগুলো আছে, এই কোডিং সিস্টেমগুলো আপনাকে মানে অনেক এক্সপিরিয়েন্স, মানে আপনার অভিজ্ঞতা অনেক বেশি বাড়িয়ে দিবে, আপনার কাছে সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি করে দিবে, এবং সাপোর্টিং হেল্পটাও এটাও এখান থেকে পাবেন, এবং নিরাপদ তো এটা জানাই আছে, কারণ লিনাক্স মানেই নিরাপদ। লিনাক্স মানেই হচ্ছে নিরাপদ, কারণ তাদের আর্কিটেকচারে এমন এমন কোডিং বা এমন এমন শেল ইউজ করা থাকে, যেই শেলের মাধ্যমে আপনি সমস্ত প্রত্যেকটা সাইটে আপনি নিজস্বভাবে সিকিউরিটি প্রদান করতে পারবেন। এটা হচ্ছে আপনার নিজস্বভাবে। আর বাজার মানে প্রতিষ্ঠান ক্ষেত্রে যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি এই রেড হ্যাটটা মানে জনপ্রিয়, তার কারণে আমি লিনাক্সটা ব্যবহার করব। কাস্টমাইজ করা যায় লিনাক্সের যে রেড হ্যাটের যে মানে আপনি যে আর্কিটেকচার আছে সেটা সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন, এবং এর সাথে আপনার যে কার্যক্রমগুলো আছে সবগুলোই মানে প্রয়োজন, এবং আপনার প্রতিষ্ঠানের সাথে, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন বা প্রতিষ্ঠানে এই সার্ভার পাবেন, সেই প্রতিষ্ঠানে এটার সাথে অনেক বেশি সামঞ্জস্যতা রাখে। তারপরে তো বাকিগুলো জানি, প্রযুক্তির উন্নয়ন, এটা তো সবই জানি। এখন ডিজিটাল যুগ, সব ক্ষেত্রে আপনি লিনাক্সের রেড হ্যাটটা যেটা ব্যবহার করেন সেটাতে দেখা যায় যে এটা আরও বেশি প্রযুক্তিগত মানে সাপোর্ট করে। আচ্ছা, বিশ্বে সবচেয়ে বেশি লিনাক্সের ব্যবহার কেমন? আসলে এই বিষয়টা হচ্ছে এমন যে মৌলিক কারণ কিছু থাকতে পারে। এটা কম দামে পাওয়া যায়, কেন ব্যবহার করে দেখেন, মূল্য, এটা মানে বিনামূল্যে পাওয়া যায়, ব্যবহারকারী খুব সহজ, বিনিময়শীল, এটা আপনি কম দামেও মানে কোনো টাকা লাগবে না এটা কিনতে। তারপর স্থিতিশীলতা, এটা মানে সবচেয়ে বেশি স্থায়িত্ব আছে, এটার প্রত্যেকটা সাইট খুবই সিকিউর, আপনি এটা পরিবর্তন করতে গেলে বা হ্যাক হওয়ার কখনোই সম্ভাবনা নেই, কারণ এটা হচ্ছে ওপেন সোর্স। আর এটি বড় বড় কোম্পানি যতগুলো আছে বিশ্বের সব কোম্পানিগুলো এটাকে সাপোর্ট করে, যার কারণে এটা হচ্ছে খুবই জনপ্রিয়। বিকল্প সমর্থন, এটার বিরুদ্ধে লিনাক্স বিশাল একটি সম্প্রদায় রয়েছে যা বিভিন্ন উদ্দেশ্যে কাস্টমাইজ করে ব্যবহারকারীদের প্রয়োজনীয় সমর্থন বা সেবা প্রদান করে, এটা স্বাভাবিক। কার্যক্ষমতা অনেক বেশি, লিনাক্স প্ল্যাটফর্ম বেশ কয়েকটি বিশ্বস্ত ও কার্যক্ষম হিসেবে পরিচিত, এটাও জানা আছে। পরিবেশ, আপনার যে পরিবেশগুলো আছে, যেই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করেন সেগুলোর সাথে সামঞ্জস্য, যেমন লিনাক্স বিভিন্ন ডিভাইস, সার্ভার, ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ডিভাইস ইত্যাদির উপর চলাচল করে। মানে কি, আপনি যেই ধরনের লিনাক্সের সিস্টেমটা, অপারেটিং সিস্টেমটা ব্যবহার করবেন, এটা দেখা যায় যে আপনি মোবাইল থেকে শুরু করে এন্ড ডিভাইস, মানে ছোট নোট ডিভাইস, নোট বলা হয় কাকে, মানে যেটা এন্ড ডিভাইস, মানে যেটার পরে আর কোনো ডিভাইস নাই, তো আপনি একটা হাতে ছোট্ট মোবাইল থাকাও মানে এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেমে ব্যবহার হয়। তো এইটাও আপনি লিনাক্সের ব্যবহার মানে লিনাক্সের কার্যপ্রণালী এটার ভিতরে পাবেন। আর লিনাক্স আবিষ্কার করে কি, এটা আমাদের সবাই জানা আছে, তারপরেও বলে রাখি, লিনাক্স কার্নেলের উদ্ভাবক হিসাবে লিনাস টরভালস, ওনার নামই ছিল লিনাক্স টরভালস, ওনার নামেই এই লিনাক্সটা মানে আবিষ্কার করেছেন 1991 সালের সাম্প্রতিক সাধারণ ব্যবহারের জন্য একটি নতুন অপারেটিং সিস্টেম তৈরির চেষ্টা করেছিলেন। তিনি সাধারণ পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবহারকারী অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেছিলেন, এটা তো জানি। আচ্ছা, বিশ্বে কতজন মানুষ বা কতটি প্রতিষ্ঠান লিনাক্স ব্যবহার করে? দেখা যায় বিশ্বে যতজন মানুষ আছে এর ভিতরে আইটি সম্পর্কে জানেই ধরেন 50% বা 40% আইটি সম্পর্কে, আইটি বিষয় নিয়ে কাজ করে, বাট এখন দিনে দিনে বাড়ছে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি, যেমন এই প্রশ্নের উত্তরটা দেওয়া আসলেই কঠিন, কারণ এত বেশি এটার জনপ্রিয়তা এবং এত বেশি ব্যবহার বাড়ছে যে দেখা যায় যে বেশিরভাগই এলাকায়, বেশিরভাগই প্রতিষ্ঠান, বেশিরভাগই দেশ অথবা কান্ট্রির যে কোনো সাইটগুলো, একটি সাইটই আছে লিনাক্স ব্যবহার করে, এবং এটাতে বলেই দিচ্ছে যে আশা করা যায় 20 থেকে 30% ব্যবহারকারীরা লিনাক্স মানে ব্যবহার করে, যারা অপারেটিং সিস্টেম সম্পর্কে জানে, যারা এটা আবার সরবরাহকারী, দেখেন সরকারি প্রতিষ্ঠান, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তিগত ব্যবহারকারী, প্রত্যেকটা সাইটেই কিন্তু লিনাক্স এখন ব্যবহার হচ্ছে। তো এটা বলা
বলা যায় যা বিশ্বের মোট ডেস্কটপ ও সার্ভার ব্যবহারকারীরা এক মানে সঠিক আনুমানিক, এটা সঠিক আনুমানিক হিসাবে বলছে, বাট দেখা যায় যে আপনার যদি 30% 40 থেকে 50% লোক যদি আইটি সম্পর্কে জানে বা অপারেটিং সিস্টেম সম্পর্কে জানে, তারা বেশিরভাগই ইউজ করে 20 থেকে 30% লোকই ইউজ করে আপনার এই লিনাক্স। তো আশা করি বুঝতে পারছেন লিনাক্স আসলে কি, লিনাক্স কেন ব্যবহার করব, লিনাক্স সম্পর্কে জানো না কি। তো এই বিষয়গুলো সম্পর্কে জানা থাকলে আশা করি লিনাক্সটাও ব্যবহার করতে পারবেন অপারেটিং যে উইন্ডোজ সিস্টেম আছে সেটার পাশাপাশি। তো আজকে আমরা এটা জানলাম, এখন আমরা যাব যে কিভাবে লিনাক্সটা ইনস্টল করব। মানে আপনার হাইপার-ভিতে বা হাইপার-ভিতে করছি কারণ আমার অপারেটিং সিস্টেম অলরেডি উইন্ডোজ আছে। আরেকদিন আমি সরাসরি বুটের মাধ্যমে আমার অপারেটিং সিস্টেমটাই লিনাক্স মানে একদিন ভিডিও করে দেখাবো। তো আজকে আমি হাইপার-ভিতে দেখাচ্ছি জাস্ট একটা নমুনা হিসাবে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সরাসরি হাইপার-ভিতে চলে যাই, মানে ভার্চুয়ালাইজেশন যে হাইপার-ভি সেটাতে চলে যাচ্ছি। এখানে দেখেন আমার লিনাক্স, এখানে উইন্ডোজ 10 একটা ইনস্টল অলরেডি আমার একটা অপারেটিং সিস্টেম দেওয়া আছে। আমি একটা নতুন করে নতুন ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করে সেখানে আপনার লিনাক্সটা ইনস্টল করি। আচ্ছা, লিনাক্সটা ইনস্টল করার ক্ষেত্রে আমি সর্বপ্রথম ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি, দেন এখানে ক্লিক করার পরে নেক্সট, তারপরে এখানে লিখি লিনাক্স সার্ভার, আচ্ছা লিনাক্স সার্ভার। আচ্ছা, এখানে নেক্সট দেব, নেক্সট দেওয়ার পরে জেনারেশন 1-এ কখনোই হাইপার-ভিতে আপনি লিনাক্স ইনস্টল করতে পারবেন না, রেড হ্যাট যেটা। তো জেনারেশন 2 দিয়ে আপনি ইনস্টল করবেন। তো সেক্ষেত্রে নেক্সটে যাব, তারপরে এখানে সর্বনিম্ন এমবি যেটা মানে আপনার র্যামের 2048 দিবেন। আচ্ছা, ইউজ ডাইনামিক মেমোরি ফর দ্য ভার্চুয়াল মেশিন, মানে আপনার এই ভার্চুয়াল মেশিনে ওই হার্ড ডিস্কটায় মানে আপনি যে হার্ড ডিস্কটা ক্রিয়েট করবেন ওই হার্ড ডিস্কে যতটুকু তার প্রয়োজন সে ততটুকুই নেবে, এর বেশি নেবে না। অনেক সময় দেখা যায় আপনি নিয়েছেন 40 জিবি হার্ড ডিস্ক নিয়েছেন লিনাক্সের জন্য অথবা অন্য অপারেটিং সিস্টেমের জন্য, তো ইউজ যদি এটা ক্লিক না করেন তো দেখা যায় ও মানে তার চেয়ে বেশি নিয়ে নেয়। আর যখন এটা টিকমার্ক দিবেন তো দেখা যায় যে ওর যতটুকু প্রয়োজন ততটুকু নেবে, বাকিটা ফাঁকা থাকবে আপনার হার্ড ডিস্কটা। তো সেই ক্ষেত্রে এটা টিকমার্ক দিয়ে রাখবেন। তারপর এখানে নট কানেক্টর দেওয়া আছে, তো আমার ইন্টারনাল বা এক্সটার্নাল যে ভার্চুয়াল সুইচগুলো আছে মানে ইন্টারনেট কানেক্ট দেওয়ার জন্য সেটা আমরা ক্রিয়েট করা আছে। তো সেই ক্ষেত্রে ইন্টারনাল ভার্চুয়াল সুইচটা আমি দিচ্ছি আপাতত, পরবর্তীতে এক্সটার্নাল সুইচটা আমি ক্রিয়েট করে দেখাবো। এক্সটার্নাল সুইচটা মানে দিয়ে এই লিনাক্সে দিয়ে দেখাবো, বাট এখন ইন্টারনাল সুইচটা দিলাম। নেক্সট এখানে দেখেন, এখানে আছে আপনি সর্বোচ্চ কত 64 টিবি পর্যন্ত দিতে পারবেন। তো লিনাক্সের এই রেড হ্যাটের জন্য আপনি সর্বনিম্ন 20 জিবি দিতে পারেন, সর্বনিম্ন 20 জিবি, সর্বনিম্ন 20 জিবি, এর উপরে যত দিতে পারেন। তো আমি 20 জিবি দিলাম, বেশি দিলাম না। তারপরে হচ্ছে নেক্সটে আবার যাব, দেন ইনস্টল করব। নেক্সটে গিয়ে এই যে ইনস্টলের অপশন চলে আসছে, ফিনিশ। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে খুবই কম সময়ের ভিতরে। লিনাক্সের একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়েছে। এখন অপারেটিং সিস্টেমটা আমি আপলোড দিব বা ডিভিডির মাধ্যমে। তো এই জন্য আমি সরাসরি যেটা আগেও দেখিয়েছিলাম আমার ভার্চুয়াল যে হাইপার-ভি মাইক্রোসফট ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে কিভাবে বা এটাকে অ্যানাবল করে কিভাবে, সেটা আমার আগের ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবেন। আর আজকে যেহেতু লিনাক্স সার্ভারটা ইনস্টল দিচ্ছি, তো এই ক্ষেত্রে বাকি বিষয়গুলো ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখানে সেটিংস যাব, আচ্ছা সেটিংসে যাওয়ার পরে আমার তো একটা হার্ড ডিস্ক লাগবে, তো হার্ড ডিস্ক লাগবে, সেই ক্ষেত্রে আমি একটা আমি ইনস্টল করব, যার কারণে একটা ডিভিডি ড্রাইভ অ্যাড করে নিয়ে যে ইমেজ ফাইল মানে আইএসও ফাইলটা আমি যে ইমেজ ক্রিয়েট করছি বা মানে রেড হ্যাট যেটা ডাউনলোড করেছি সেটা এখানে লোড করে নেব। তো ব্রাউজার আমার যে লোকাল যেখানে আমি রেখেছি রেড হ্যাটটা, এই যে দেখেন রেড হ্যাটটা এখানে সরি
আচ্ছা, এই যে ক্লিক করলাম চলে আসছে। তো এখন আমার কিছু কিছু পরিবর্তন আছে, যেমন সিকিউর বুটের এটা এনাবল করার দরকার নেই, এটা আনচেক দিয়ে দিবেন এখানে, কারণ এটা ভার্চুয়াল মেশিনে রেড হ্যাটের ক্ষেত্রে এটা এনাবল করা দেন। এটা হচ্ছে কি উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম যেগুলো আছে মাইক্রোসফটের সেগুলোর জন্য প্রয়োজন হয়, বাট এটা এনাবল দরকার নাই। ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউলও দরকার নাই, সবগুলো আনচেকই থাকবে। দেন তো আমি 2048 দিয়েছিলাম প্রসেস, আর আপনার হয়ে যাবে অটোমেটিক বাই ডিফল্ট এটা নিয়ে নেবে। আর এটা আমার ক্রিয়েট হয়ে গেল, আমি ডিভিডিটা আইএসও ফাইলটাও লোড দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আরেকটা কাজ, সেটা হচ্ছে এখানে একটু সময় নিচ্ছে, চেঞ্জিং পেন্ডিং দেওয়া আছে। এখানে হচ্ছে আপনি আপনার যেই লিনাক্সটা যেখান থেকে আইএসও ফাইলটা লোড হচ্ছে সেটা একটু আপ করে দিবেন, জাস্ট এটা নিচে এটা অফ করে দিবেন। তো এটা একটু সময় নেয়, তো সময় নেওয়ার পরে আশা করি যখন এটা চলে আসবে তখন আমি বাকিটা দেখিয়ে দেবো। আর ভার্চুয়াল মেশিন এখন হার্ড ডিস্ক যেটা, এই যে দেখেন আমার হার্ড ড্রাইভ যেটা অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি এটা এডিট করেও করতে পারবো। এটা হার্ড ডিস্ক কোথায় রেখেছি সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে আপনি বলে রাখি যে দেখেন লিনাক্স সার্ভার একটা হার্ড ডিস্ক আমার ক্রিয়েট হয়েছে, এটা কত 4096, তার মানে কি প্রায় 4 MB, তাই না? 4 MB এটা আপনার ক্রিয়েট হয়েছে। এটা যখন পুরো লোড হবে তখন এটা 40,000ও চলে যেতে পারে। তো গেল এটা 40,000, এগুলো সমস্যা নেই, এটা হচ্ছে অটোমেটিক বাই ডিফল্ট তার মতো করে সে নিবে। তো এটা যখন হয়ে যাবে এটা আপনি আপনার কম্পিউটার যে কোনো ড্রাইভে আপনার পছন্দ মতো সেটা সেই স্থানে রাখতে পারেন, সেখান থেকেই এটা অটোমেটিক লোড নেবে, বা আপনি যেগুলো কাজ করবেন সেগুলো সেখানেই থাকবে, সেখান থেকে লোড হবে এবং সেখান থেকে আপনি আবার ডিলিটও করতে পারবেন এরকম। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, কারণ ওই সিকিউর বুট পরে এই যে ফার্মওয়্যারটা, এই যে দেখেন এটা চলে আসছে। এই যে আমি ডিভিডি ড্রাইভে যে লোড দিয়েছি সেটা আমি এখন আপ করে দেব, মুভ আপ সবার উপরে দিয়ে দেব, কারণ এটা হচ্ছে সরাসরি আইএসও ফাইলটা বুট লোড নেবে এখান থেকে। তো অ্যাপ্লাই, ওকে, শেষ, কাজ শেষ। এখন আমি বাকি কাজটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যখন লিনাক্সটা এখন আমি ওপেন করছি, যে স্টার্ট মানে ইনস্টল দিতে। আচ্ছা, দেখেন ইনস্টলেশনের জন্য অটোমেটিক ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8.4, এটা আপনার যেখানে আছে সাদা যে দাগটা আছে, হচ্ছে বাকিটা হচ্ছে যে দেখেন। তো আমি এটা আপ করে দেব, আপ করে দিয়ে এন্টার দেব। এটা এটা করে ইনস্টল নেবে। আপনি যখন আপ করে দিয়ে এন্টার দিবেন তখন তার মতো করে সে লোড নেবে।
ফাইল, তার কারণে একটু লোড নিতে সময় লাগবেই, এটা স্বাভাবিক। এই যে দেখেন চলে আসছে। এখন এটা আমি বড় দেখাচ্ছি, বড় না করলে এই যে অপশনগুলো দেখা যাবে না। এটা ওকে আছে, যেমন ইংলিশ যেটা ইউনাইটেড স্টেট সেটাই দিব। বড় করলে এই যে নিচে কন্টিনিউ অপশনটা আসবে, এই যে কন্টিনিউ অপশনটা ক্লিক করব। আচ্ছা, মেন পয়েন্টে চলে আসছি। তো এইখানে টাইম যদি প্রয়োজন হয় সেগুলো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আচ্ছা, টাইম জোনে ক্লিক করি। আচ্ছা, এখানে বাংলাদেশটা কোথায় আছে সেটা আপনার বের করে নিতে হবে। যে এখানে দেখুন, এখানে ইন্ডিয়া, এখানে বাংলাদেশ, এই যে এটা অপশন আছে, আমি জাস্ট ছোট্ট করে ক্লিক করি, দেখেন এই যে এখানে ঢাকা চলে আসছে। আপনি এখন এখানে দেখেন 24 আওয়ার আছে, 24 আওয়ারই থাকবে। এখন বাজে, যেটা আমি টাইমটা দিয়ে দিচ্ছি কয়টা বাজে। এখন বাজে 7টা 25 মিনিট 14 সেকেন্ড। আচ্ছা, 7টা বাজে 7টা 25 মিনিট। তো এটা এএম না পিএম? 24 আওয়ার যেহেতু আছেই, এএম পিএম এ ক্লিক করি, যে এএম পিএম চলে আসবে, দেখ গেল। এখন দেখ 7টা 24 মিনিট, আজকে হচ্ছে ডান। টাইম এন্ড জোনটা ঠিক হয়ে গেল, টাইমের কাজটা শেষ। এরপরের কাজটা হচ্ছে রুট। আপনি যেই অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে লিনাক্সটা রানিং করবেন বা লিনাক্সটা ওপেন করবেন, তো সেই ক্ষেত্রে আপনার রুট পাসওয়ার্ড মানে কি অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ডটা আগে দিতে হবে, রুট। তো এখানে আপনি রুট পাসওয়ার্ডটা আপনার মতো করে দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি আমার মতো করে, পাসওয়ার্ডটা দেখানোর কোনো অপশন নেই। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখন ডান। আমার রুট পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে ইউজার ক্রিয়েশন। আমি যদি নতুন একটা ইউজার ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে করব। মানে কি, ওই অ্যাডমিনিস্ট্রেটিভ তো থাকবে, মানে রুট তো থাকবে। এখন আমি নতুন করে আরেকটা ইউজার ক্রিয়েট করব। যখন আমার প্রয়োজন হবে তখন আমি ইউজার থেকে ঢুকবো, যখন আমার প্রয়োজন হবে না তখন আমি রুটের থেকে ঢুকবো। মানে সরাসরি লিনাক্সের যে রুট প্রিভিলেজ দেওয়া আছে সেটাতে ঢুকতে পারবো। এখন আমি আমার নামে একটা ইউজার ক্রিয়েট করি, আর এ আছে সিডি রাশেদ। আর এখানে পাসওয়ার্ডটা ওই ইউজারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আর এ আছে সিডি। আমার মতো করে একটা পাসওয়ার্ড দেব, আপনিও চাইলে আপনার মতো করে দিতে পারেন। দেন এখানেও দিলাম। এখন এটা হচ্ছে কি, আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, একটা ইউজার ক্রিয়েট করেছি, ডাবল ক্লিক করলাম, আমার দেখেন ইউজার ক্রিয়েশন হয়ে গেছে। এখন হচ্ছে ইনস্টলেশন ডেস্টিনেশন যেটা, সেখানে এক ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন 20 জিবির যে হার্ড ডিস্কটা সেটা চলে আসছে। এখানে জাস্ট কিচ্ছু করবেন না, ডান দিবেন। ডান দেওয়ার পরে দেখেন তার অটোমেটিক সে কিন্তু, এই যে দেখেন তার অটোমেটিক, সে কিন্তু অটোমেটিক পার্টিশনিং সিলেক্টেড, সে অটোমেটিক পার্টিশন করে নিছে। আপনার কিন্তু পার্টিশন করতে হয় না, বাট উইন্ডোজের অপারেটিং সিস্টেমে কিন্তু আপনার পার্টিশন করতে হতো, পার্টিশন দেওয়া লাগে। তো এটা ব্রিং এখন মানে এখন যে ইনস্টলেশনটা দিয়ে দিতে পারবো, মানে এখন কিন্তু আপনার সব কিছু রেডি। এখন আপনি লিনাক্সটা যে আইএসও ফাইলটা লোড হয়ে গেছে সেটা এখন ইনস্টল করব, বাট ইনস্টলেশনের জন্য একটু সময় নেব। আশা করি সময়ের মধ্যে আপনারা সময় নিয়ে দেখেও আসতে পারেন, বা আপনি অন্য কিছু দেখতে পারেন। আমি এর মধ্যে আপনাদেরকেও মানে দ্রুত ফরওয়ার্ড করে দেখাবো। আশা করি আচ্ছা, এটা একটু সময় নেয়, তো সেই ক্ষেত্রে আমি চা খেয়ে আসি, আপনারাও এর মধ্যে বাকি কম সময় বলতে খুব একটা বেশি সময় না,
লোড হয়ে যাবে, মানে ইনস্টলেশন হয়ে যাবে, তারপরে বাকি অংশগুলো আমি দেখাতে পারবো। আপাতত এই পর্যন্তই, আশা করি সাথে থাকবেন। আমার এটা ইনস্টল হয়ে গেলে বাকি অংশগুলো দেখতে পারবেন। এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে পর্যায়ে, এখন হচ্ছে মানে জেনারেটিং, এটা চলছে, জেনারেটিং চলছে, কনফিগারিং ইনস্টলেশনের সব কাজই কমপ্লিট। এখন হচ্ছে এতটুকু বাকি আছে, আশা করি খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আরেকবার হচ্ছে রিবুট দিব, রিবুট দিলে বাকি এটা দেখি। আচ্ছা, এখানে আবার আপনার রেড হ্যাট এন্টারপ্রাইজের যে আইওসটা আছে সেটাতে ক্লিক করতে বসে, বাট ক্লিক না করলে অটোমেটিক বাই ডিফল্ট নিয়ে নেয়। এরপরে ইনস্টলেশনের জন্য আপনাকে হয়তো আপনি যে অপশনে ছিলেন সেই অপশনগুলো আপনার সামনে শো করবে। তো আমরা প্রথমে যেই উইন্ডো ওয়ার্ড ফাইলে যে দেখেছিলাম যেটার ইন্টারফেসটা, এটার যখন ইনস্টলেশন হয়ে যায় তারপরে এটার চেহারাটা কেমন আসে সেটা দেখব। তো আরেকটু সময় লাগবে, খুব কম সময়, আশা করি কম সময়ের মধ্যে হয়ে গেছে। তবে আজকে আমরা ইনস্টলেশন এবং লিনাক্স সম্পর্কে সব কিছু ধারণা পেয়েছি। আচ্ছা, এখন আসছে লাইসেন্স ইনফরমেশন। লাইসেন্স ইনফরমেশনে যদি আপনি ক্লিক করেন, তাদের যে লাইসেন্সগুলো আছে সেগুলোতে আপনি এগ্রি করছেন, করে তারপরে হচ্ছে এই যে ডান দিয়ে দিবেন লাইসেন্স ইনফরমেশন। এখন ফিনিশিং কনফিগারেশন। এই যে চলে আসছে, আমি যে ইউজার ক্রিয়েট করেছিলাম এই ইউজারও চলে আসছে। ইউজারও যাব কিভাবে সেটা দেখাবো, সমস্যা নেই। আর এর আগে একটু বলে রাখি যে আপনারা যদি উইন্ডোজ সম্পর্কে জেনে থাকেন তাহলে উইন্ডোজে কমান্ড এবং পাওয়ার শেলে কাজ করি, আর লিনাক্সের যে কাজগুলো করব সেটা হচ্ছে ব্যাশ শেল। তো লিনাক্সে ম্যানুয়ালি আপনি সব কিছু করতে পারবেন, একটা ফাইল, প্রোগ্রাম, ফোল্ডার এবং দেখা যায় যত ধরনের ক্রিয়েটিং সাইট আছে সব কিছু করা যাবে, সিকিউর সাইট এবং পারমিশন সব কিছুই করা যাবে, বাট সেটা ব্যাশ শেল, মানে আপনার পাওয়ার শেল যেটা সেটার বিপরীত লিনাক্সে হচ্ছে ব্যাশ শেল। তো ব্যাশ শেলের মাধ্যমে করতে হবে। তো আমি সরাসরি ইউজারে না যে সরাসরি রুট যেটা আছে সেটাতে যাচ্ছি। এখানে আমি লিখব রুটে গিয়ে এই যে রুটে গিয়ে এখন পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড X11 ডিসপ্লে সার্ভার অন
জোর, আর এটা হচ্ছে ক্লাসিক 8 সেরি। এটা হচ্ছে লিনাক্স 7 এবং লিনাক্স 8, এটা হচ্ছে 8 স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে ক্লাসিক আগের ভার্সন। তো আমি আগের ভার্সনই রাখছি, পরের ভার্সনটাও দেখাবো। এখানে আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিচ্ছি। এই যে চলে আসছে, এটা হচ্ছে ক্লাসিক, যেটা হচ্ছে আগের ভার্সনটা। তো সেটা হচ্ছে এই যে আপনি অ্যাপ্লিকেশন এখানে অনুযায়ী দেখতে পারবেন। এই যে দেখেন এখানে আছে ফায়ারফক্সে ওপেন করতে পারবেন, এই যে ফাইল প্রোগ্রামগুলো আছে, সফটওয়্যার আছে, হেল্প আছে, এখান থেকে ঢুকতে পারবেন। আচ্ছা এখানে ক্লিক করে দিচ্ছি, নেক্সট নেক্সট ক্লিক করবেন, ইংলিশে থাকবে নেক্সট নেক্সট, তারপরে এটা স্কিপ, এখন আপাতত দরকার নেই কারণ ইন্টারনেট নেই আর স্টার্টিং। এই যে আপনার চলে আসছে লিনাক্সে যে আপনি রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার অপশন নাই। লিনাক্সে কোনো রিফ্রেশ লাগে না কারণ এটা অটোমেটিক সিকিউর এবং এটাতে আপনার কোনো মানে বুটিং সিস্টেমেও আপনার কখনো ভাইরাস অ্যাটাক করে না। আবার আপনি যখন বুটিং সিস্টেম ছাড়াও যখন বুটিং সিস্টেম হয়ে গেছে, ইনস্টলেশন হয়ে গেছে, তারপর ভাইরাস অ্যাটাক করে না, যার কারণে রিফ্রেশও দিতে হয় না। অটোমেটিক বাই ডিফল্ট যখন ইনস্টলেশন হয়ে যাবে তার সব কিছু সে আর্কিটেকচার অনুযায়ী নিয়ে নেবে এবং আপনার স্মুথলি কাজ করতে পারবেন। আর এটা হচ্ছে রুট, এই যে দেখেন পাওয়ার শেলে যে আমরা কাজ করতাম, আর এটা হচ্ছে ব্যাশ শেল। ব্যাশ শেলে দেখেন এই যে আমি রুটে আছি বর্তমানে, কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটিভে আছি আপনার লিনাক্সের। এখন যদি আমি এটাকে ইউজারে চেঞ্জ করতে চাই তাহলে SU, আর আমি ইউজার ক্রিয়েট করেছিলাম রাশেদ, তো রাশেদ নামে ইউজার ক্রিয়েট করেছিলাম। তো এখন যদি আমি ইন্টার দিয়ে দেখেন সরাসরি রাশেদ চলে গেছে, রাশেদে চলে গেছে। এখন আপনি রুটে নাই, এখন হচ্ছে রাশেদে। এখন আপনি যদি কোনো ফাইল প্রোগ্রাম ক্রিয়েট করতেছেন, আমি জাস্ট একটা নমুনা হিসাবে দেখাই, ফোল্ডার যদি মানে ফোল্ডার যদি ক্রিয়েট করতে চান তাহলে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। MKDIR স্পেস তানিম একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ইন্টার দিলাম। কি বলছে, ক্যান নট ক্রিয়েট ডিরেক্টরি তানিম পারমিশন ডিনাইড, কারণ তানিমকে পারমিশন মানে রাশেদকে পারমিশন দেওয়া হয়নি। তো আমি আবার রুটে যাচ্ছি, SUREET রুট, রুটে গিয়ে এন্টার দিয়ে পাসওয়ার্ড চাবে, অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে 6121। পাসওয়ার্ড ফেল বলতেছে, তাহলে আবার যাই SU/root, এন্টার দেই, দেখি কি বলে। তারপরেও বলতেছে ইউজার রুট ডাজ নট এক্সিস্ট, রুটে যায় নাই, তাহলে SU রুট, এন্টার দিলাম, পাসওয়ার্ড চাই RASHED 6121। এই যে রুটে চলে আসছি। এখন এখান থেকে দেখি একটা ফোল্ডার বানানো যায় কিনা, MKDIR তানিম। হ্যাঁ, এই যে ফোল্ডার হয়ে গেছে। আর যদি ফাইল বানাতে চাই, ফাইলের নাম হচ্ছে ফাইলের জন্য যে কমান্ড সেটা হচ্ছে TOUCH টাচ। ফাইলের নাম দিব রাশেদ, একটা ফাইলের নাম। দেখেন একটা ফাইলও ক্রিয়েট হয়ে গেলো, ফোল্ডারও ক্রিয়েট হয়ে গেলো। তো এটা আপনি রুট থেকে করতে পারবেন। আর ইউজার থেকে যে করা যায় কিভাবে সেগুলোও দেখাবো, সেটা পারমিশন দিতে হবে, সব কিছু দিলে আপনারা দেখতে পারবেন। তো আশা করি আজকে বুঝতে পারছেন যে লিনাক্স ব্যবহারটা কতটা ইজি। দেখছেন আপনার ফোল্ডার ক্রিয়েট করার জন্য উইন্ডোজের রাইট বাটন ক্লিক করে নিউ দিয়ে তারপর ফোল্ডার ক্রিয়েট করতে হয়, বাট লিনাক্সে কিন্তু এগুলো লাগছে না। লিনাক্সে বাই ডিফল্ট আপনার ওপেন সোর্স, আপনি সবাইকেও দিতে পারবেন, নিজেও বানাতে পারবেন। আপনি চাইলে আপনার নামেও একটা লিনাক্সের নামকরণ করে আরেকটা নাম লিনাক্স উদ্ভাবন করতে পারবেন, এটাও আপনাকে অনুমতি দেয় লিনাক্স। তো সেক্ষেত্রে করতে পারবেন। তো আজকে আপনারা দেখলেন যে লিনাক্স কীভাবে হাইপার-ভিতে ইনস্টল করতে হয়, লিনাক্স সম্পর্কে জানলেন, লিনাক্সে ইনস্টল করার পরে এটা ইন্টারফেস এবং সব কিছু দেখলেন। এখান থেকে দেখেন ডিসপ্লে সেটিংসগুলো আছে, সেটিংসে গিয়ে ডিসপ্লে যদি পরিবর্তন করতে চান অনেক অনেক অপশন আছে, তো এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। এগুলো আমরা ম্যানুয়ালি করব না, এগুলো হচ্ছে আমরা সরাসরি ব্যাশ শেলের মাধ্যমে, এই যে পাওয়ার শেলের মাধ্যমে করতে পারবো। এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে যে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, এখানে দুইটা, একটা লক স্ক্রিন, একটা ব্যাকগ্রাউন্ড। লক স্ক্রিনে গিয়ে দেখি যে লক স্ক্রিনে অনেকগুলো অপশন আছে, সিলেক্ট দিলাম, দেখি লক স্ক্রিনে কি হয়। লক স্ক্রিনে ওটা আসবে। আর এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেখি,
ব্যাকগ্রাউন্ডের অপশন এটা দিলাম, তো সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ড অপশনে কি আসে দেখেন, ব্যাকগ্রাউন্ড অপশন পরিবর্তন হয়ে গেছে। তো আপনি চাইলে আপনি লিনাক্সও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো যদি আপনি লিনাক্স ব্যবহার করতে চান অবশ্যই লিনাক্স সম্পর্কে আগে জেনে নিয়ে তারপর লিনাক্স ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিওটা বড় হলেও আপনার অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন এবং জানতে পেরেছেন। আশা করি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা ক্লিক করে নিলে আশা করি আপনি আইটি সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।